চারিদিকে একটাই আলোচনা, কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেপ্টেম্বরের শেষের দিকেই বসছে নতুন সংসদের অধিবেশন। সেখানেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং সেখানেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারেক রহমানকে একক দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। কে হবেন রাষ্ট্রপতি সেটা সিলেক্ট করার একক দায়িত্ব তারেক রহমানের। এই প্রক্রিয়াটা আমরা ঠিক আওয়ামী লীগেও দেখেছি। আওয়ামী লীগের যখন স্থায়ী কমিটি বসতেন, বড় কোনো সিদ্ধান্তর ব্যাপার হতো, তখন স্থায়ী কমিটির সবাই শেখ হাসিনাকে খুশি করার জন্য সবাই বলতেন যে এটা ঘোষণা করার দায়িত্ব আপনার। এরকম সিদ্ধান্ত দেওয়া হতো যে এটা সিলেক্ট করার দায়িত্ব কিংবা এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শেখ হাসিনার। যেমন এই সরকার গঠনের পরেও মন্ত্রিপরিষদের সদস্য কারা হবেন এটার এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী। এটা ছাড়া তিনি ছাড়া আর কেউ জানেন না। কে মন্ত্রী হবেন না হবেন এটার এখতিয়ার প্রধানমন্ত্রী। এই ব্যাপারগুলো বাংলাদেশের রাজনীতিতে মানে পরিবারতন্ত্রের যে রাজনীতি মানে এবং এক নায়কতন্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পাই। যাই হোক, আমরা গতানুগতিক পরিবারতন্ত্রের রাজনীতি থেকে তো বেরোতে পারবো না, বের হওয়ার কোনো সম্ভাবনাও নেই। কারণ এই দুই দলের বাইরে তৃতীয় যে শক্তি বাংলাদেশের রাজনীতিতে উত্থান ঘটবে সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখিনি। যখন চরমভাবে ব্যর্থ হতে দেখেছি তরুণ শক্তিকে, যারা ডক্টর ইউনূসের কল্যাণে ডক্টর ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল করেছিল, তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার স্বপ্ন জাগিয়ে সেই স্বপ্ন ভঙ্গ করে ফেলেছে এরই মাঝে। তারেক রহমানের কাছে একক দায়িত্ব দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে তারেক রহমান প্রধানমন্ত্রী তো বটেই, তিনি বিএনপিরও মানে সভাপতি, বিএনপির সভাপতি চেয়ারপারসন তিনি। সেই হিসেবে তিনি কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেন, অনেক নাম আলোচিত হচ্ছে। আর এর মাঝে খুবই সুকৌশলে ডক্টর ইউনূসের নামটা আলোচনায় আনা হয়েছে বিভিন্ন গণমাধ্যমের নিউজে এবং সুশীল সমাজের বিভিন্ন জনের বক্তব্যে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি শেষ পর্যন্ত কি হতে চলেছে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে। থাকবেন দর্শক। বলছিলাম তারেক রহমানের উপরে একক দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির গত রাতের স্থায়ী কমিটির বৈঠক শেষে এটা নিশ্চিত করা হয়েছে। বিএনপির মহাসচিব এটা নিশ্চিত করেছেন। গণমাধ্যমগুলো সবাই রাতেই নিউজ করেছে। সেই নিউজটা মানে আমি যেটা বলছি সেটা যে একেবারে সত্য নিউজ, সেটা একটু দেখে নিন। আরটিভির এই শিরোনামটা, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি সিলেক্ট করবেন, এটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত। সুতরাং এখন ব্যাপারটা গণতান্ত্রিক হয়ে গেল, যেহেতু তার উপরে অর্পণ করা হয়েছে। বিএনপির রাষ্ট্রপতি কপাল খুব একটা ভালো নয়। ভালো নয় কারণ আমরা দেখেছি যে এর আগে দুইবার রাষ্ট্রপতি নিয়ে, দুইবার না মূলত তিনবার তারা রাষ্ট্রপতি নিয়ে বড় বড় ধাক্কা খেয়েছে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির নেতা ছিলেন, তাকে রাষ্ট্রপতি করার পরে তাকে ইমপিচমেন্টের কবলে ফেলা হলো, তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই ব্যাপারটা দেখেছি। আব্দুর রহমান বিশ্বাসের ক্ষেত্রে এরকম ব্যাপার আমরা দেখেছি, সেখানেও তিক্ত অভিজ্ঞতা। এবং সর্বশেষ 2006 পর্যন্ত যে সরকার বিএনপির ছিল, সেখানে ইয়াজউদ্দিন আহমেদকে নিয়েও বড় ধরনের ঝামেলা হয়েছে। ইয়াজউদ্দিন আহমেদকে মানে কি বলবো যে নানাভাবে সব কিছু প্ল্যান গুছিয়ে তাকে সরকার প্রধান করা এবং তার দায়িত্বে সব কিছু করা, এই যে কৌশল বিএনপি নিয়েছিল, সেই কৌশলটা বুমেরাং হলো। এবং বুমেরাং হওয়ার ফলে মানে নির্বাচনের ঘোষণা সত্ত্বেও মাত্র কয়েকদিন আগে নির্বাচন বাতিল হয়ে গেল। 111 তৈরি হলো, নতুন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসলো। এরপরে নির্বাচনে আওয়ামী লীগের মানে কি বলবো ভূমিধস বিজয় আমরা দেখলাম। তার মানে অতীত অভিজ্ঞতা থেকে বিএনপি রাষ্ট্রপতির এই জায়গা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকবে, এটাই স্বাভাবিক। এই যে কনসার্ন থাকা, সেখানে বিএনপির শীর্ষ নেতা এখন আলোচনা একটু বোধহয় একটু কমে এসেছে। আলোচনায় যারা রয়েছেন, যাদেরকে রাখা হচ্ছে, এটা নিয়ে গত মানে রাতে আমরা কালের কণ্ঠের একটা নিউজ দেখেছি। কালের কণ্ঠ যেটা দাবি করছে, তাদের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বঙ্গভবন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ এবং বঙ্গভবনে যাবেন কে, এই ইস্যুতে তারা যে ছবিটা ইউজ করেছে, মজার ব্যাপার হচ্ছে সেখানে তারা ডক্টর ইউনূসের ছবি প্রথমে ব্যবহার করেছে, তারপরে মানে মির্জা
ফখরুলের ছবি, এরপরে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকার হাফিজউদ্দিন তার ছবি, এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি রেফাত আহমেদ তার ছবি ব্যবহার করেছে। কালের কণ্ঠ আমরা দেখেছি ইউনূস সরকার মানে দায়িত্ব শেষ করার পরে একের পর এক এই অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূসের বহু কর্মকাণ্ড নিয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্ট একের পর এক প্রকাশ করেছে, যাতে ইউনূস সরকারের উপদেষ্টা এবং সাঙ্গপাঙ্গদের অবস্থা একেবারে হালুয়া টাইট অবস্থা হয়ে গেছে। সেই কালের কণ্ঠ ডক্টর ইউনূসের প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে কোথায়, সেটা আমাদের মগজে ঢুকছে না আপাতত। তবে আমরা ইত্তেফাক সহ অনেক পত্রিকাতেই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, আমরা সমকালের দেখলাম যে ইনডাইরেক্টলি ইনিয়ে বিনিয়ে সুশীল সমাজের তথাকথিত মানুষগুলো যারা বাংলাদেশের কল্যাণে কোনো কর্মকাণ্ড কখনো করেননি, বিভিন্ন বিদেশি মিশন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা চেয়েছেন, এবং সর্বশেষ ইউনূস সরকারের দাবিদারিও যারা করেছেন, তারা ইনিয়ে বিনিয়ে ডক্টর ইউনূস যেন রাষ্ট্রপতি হতে পারেন সেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা যখন করছেন, তখন বিএনপির মধ্যে আলোচনা আমার মনে হয় যে একটু মানে এক দুইটা নাম বাদ পড়ে গেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম সব থেকে বেশি শোনা যাচ্ছিল, তাকে মন্ত্রিত্বও দেয়া হয়নি, বাবা হচ্ছিল তিনিই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, কিন্তু কেন যেন তার নামটা আসতেই আড়ালে পড়ে যাচ্ছে। ডক্টর মঈন খানের নাম এখনও কিছুটা আলোচনায় আসছে, হঠাৎ করেই ডক্টর মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম দুটোকে বাদ দিয়ে হাফিজউদ্দিনের নামটা এগিয়ে এসেছে। এখন বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল এবং হাফিজউদ্দিন এই দুটো নামই আলোচনা হচ্ছে, এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত হয়েছে রেফাত আহমেদের, সাবেক প্রধান বিচারপতি। এই তিনটা নাম আলোচিত হচ্ছে, কিন্তু আলোচনায় কেন যেন আসছে না মানে একজন বিএনপির খুবই মানে ঘরের আত্মীয়, সেই ঘরের আত্মীয় এবং জোবাইদা রহমানের আপন চাচাতো বোন, তার কথা কেন যেন আসছে না। আইরিন খানের কথা বলছে, তিনি এই মুহূর্তে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন বাংলাদেশের হয়ে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন সহ বিশ্বের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ব্র্যাকের বড় দায়িত্বে তিনি রয়েছেন। এরকম ব্যাকগ্রাউন্ডের একজনকে রাষ্ট্রপতি করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি আরও উন্নত করা, 12 ফেব্রুয়ারির নির্বাচনকে নিয়ে যতটুকু বিতর্ক আছে সেই বিতর্কের উপরে ওঠার, সেই বিতর্ককে ডিঙিয়ে একটা ফ্রেশ ইমেজ তৈরি করা সরকারের, সেই ক্ষেত্রে আইরিন খান কিন্তু একটা ভালো নাম হতে পারত। আমি জানি না শেষ পর্যন্ত কোন নামটা বেছে নেওয়া হবে, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে মনে হচ্ছে যে একটা বড় লবিস্ট বাহিনী নিয়োগ করা হয়েছে, যারা নানাভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, এবং এই লবিস্টের মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে বিগত সরকারে কাজ করেছেন এরকম মানুষের সংখ্যাই বেশি, তারা এই কাজগুলো করছে। এবং ডক্টর ইউনূস আন্তর্জাতিক পর্যায় থেকে বর্তমান সরকারকে কিংবা তারেক রহমানকে চাপ প্রয়োগ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আমার মনে হয় যে আমেরিকাকে কনভিন্স করতে না পারলে ডক্টর ইউনূসের কি মানে এই চাপ প্রয়োগ করা সম্ভব হবে? আন্তর্জাতিক যে পর্যায় থেকেই আপনি চাপ প্রয়োগ করুন না কেন, ধরেন যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে নেই, কারণ খুবই স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বিরুদ্ধে ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের হয়ে টাকা ইনভেস্ট করেছেন, সেই খবর এখন ওপেন সিক্রেট। এবং সেই সময় ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মানে পাগল ছাগল আখ্যা দিয়ে যে সকল মন্তব্য করেছিলেন, সেই ব্যাপারগুলো ডোনাল্ড ট্রাম্পের ভুলে যাওয়ার কথা নয়। সুতরাং ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের কোনো সহানুভূতি ডক্টর ইউনূসের পাওয়ার কথা নয়। যদি ট্রাম্প প্রশাসনের সহানুভূতি না পান, ইন্ডিয়ার সহানুভূতি জিরো। ইন্ডিয়ার সহানুভূতি জিরো হলে চীনের সহানুভূতি পাবেন বলে মনে হয় না, কারণ মাঝখানে চীনের সঙ্গে ইন্ডিয়ার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। রাশিয়ার সহানুভূতি একেবারেই পাবেন না, আর রাশিয়ার সহানুভূতি না পালে চীনের সহানুভূতি পাবেন না। তাহলে কার সহানুভূতি পাবেন? তিনি কি ওই জাতিসংঘে নিযুক্ত তার ডোনাল্ড লু সহ কয়েকজন, পিটার হাস যিনি বাংলাদেশে একটা বেসরকারি কোম্পানিতে চাকরিরত সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন, এই সবের ওপরেই ভরসা করবেন? নাকি তিনি আরেকটু অগ্রসর হয়ে ক্ষমতায় না থাকলেও জো বাইডেন কিংবা বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন তাদের শরণাপন্ন হবেন, তাদেরকে দিয়ে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করবেন? সেই চাপগুলোকে আদৌ কোনো
কাজে দেবে? আমার মনে হয় না যে কোনো কাজে দেবে। বাংলাদেশের সুশীল সমাজ যত ন্যারেটিভই তৈরি করার চেষ্টা করুন না কেন, বিএনপির রাষ্ট্রপতি ভাগ্য যেহেতু খুব খারাপ, উদাহরণ তাই বলে, তিনজন রাষ্ট্রপতির বেলায় এরকম ঘটনা যেহেতু ঘটেছে, সেহেতু বিএনপি নতুন করে কোনো ভুল করতে চাইবে না, কারণ অতীত থেকেই মানুষ শিক্ষা নেয়। রাষ্ট্রপতির এই পদে শতভাগ আস্থা আছে এমন কাউকে যদি না বসিয়ে বিএনপি কোনো রিস্ক নিতে চায়, তাহলে বিপদটা তাদেরই হবে। সুতরাং আমরা যতই ভাবি না কেন, আমাদের চাইতে 100 গুণ বেশি তারা ভাবছে। তাদের ভাবনাই শুধুমাত্র দলীয় ভাবনা না থাক, এটা আমরাও চাই। আমরা চাই যে দেশের কল্যাণে এবং রাষ্ট্রপতির মর্যাদা উপযোগী একজনকে করা হোক। এরই মাঝে আমরা দেখেছি যে ডক্টর আসিফ নজরুল তিনি প্রকাশ্যে বলেছেন যে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা উচিত তার ত্যাগের কারণে। সেই ক্ষেত্রেও আমার কাছে ওই ব্যাপারটা রহস্যজনক মনে হয়েছে যে এই বক্তব্যের আড়ালে তিনি কি মির্জা ফখরুলকে এক ধরনের ডিসকোয়ালিফাই করে ফেললেন? মানে ব্যাপারটা এরকম যদি হয়, বিএনপি সরকার যদি এরকম ভাবে যে আসিফ নজরুল মির্জা ফখরুলকে সুপারিশ করছেন কেন ফেসবুক পোস্টের মাধ্যমে, তার মানে কি এক ধরনের সুসম্পর্ক আসিফ নজরুলদের সঙ্গে মির্জা ফখরুলের আছে? মির্জা ফখরুলের রাষ্ট্রপতি ক্যারিয়ার ধ্বংস করার জন্যই কি এই কাজটা আসিফ নজরুল করেছেন? এই প্রশ্নগুলো আমার জেগেছে। নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। এখন দেখার বিষয়, অপেক্ষা করার পালা। হয়তো সামনে কিছুদিনের মধ্যে ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে, নাকি আমরা মন্ত্রী পরিষদ গঠন, সরকারের শপথের দিন, যেদিন সরকার শপথ নেবে, শপথের বিকেলের আগে মাত্র 2-3 ঘন্টা আগে, যেমন আমরা হঠাৎ করেই, কেউ কল্পনাও করেনি, হঠাৎ করেই যখন আমরা জানতে পারলাম ডক্টর খলিল হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তখন কিন্তু একটা বড় চমক ছিল। রাষ্ট্রপতির এই অধ্যায়ে বড় কোনো চমক কি আমাদের জন্য অপেক্ষা করছে, যে চমকটা রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার আগে পর্যন্ত আমরা হয়তো কল্পনাও করতে পারছি না? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। I have a plan. I have a plan. I have a plan. টেপা তারেকের কি চমৎকার প্ল্যান দেখবেন, চলেন দেখি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা। অপরাধের দিক থেকেও দক্ষিণ এশিয়াতে সবার উপরে অবস্থান করছে ঢাকা। পাকিস্তানকে ছাড়িয়ে গেছে, জন্মদাতা পিতাদেরকে ছাড়িয়ে গেছে ঢাকা শহর। বাহ, সবাই বলেন মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। কি চমৎকার ভাবে 2001 থেকে 2006 সালের সেই ব্যাক টু দ্য ফিউচার, দুঃখিত, টেক ব্যাক বাংলাদেশ, আবার 2026 সালের ব্যাক টু দ্য ফিউচারে বাংলাদেশকে সঠিকভাবে ফিরিয়ে নেওয়ার জন্য জনাব টেপা তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অবশেষে ব্যাক টু দ্য ফিউচার এবং টেক ব্যাক বাংলাদেশের সঠিক বাস্তবায়ন সম্পন্ন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দল রাজাকারের বাচ্চারা জামায়াত ইসলাম। ভাবতে অবাক লাগে, যেই শহরে কত সময় কাটিয়েছি, সেই শহর আজ পৃথিবীর সব থেকে, দুঃখিত, দক্ষিণ এশিয়ার সব থেকে বিপদজনক অনিরাপদ শহর এবং কি অপরাধের শীর্ষে বর্তমানে এই শহর। এই শিরোনাম যখন একটি সংবাদ মাধ্যমে আসে, তখন নিঃসন্দেহে প্রশ্ন জাগে, বাস্তবে কতটা ভয়াবহ ঢাকার নিরাপত্তা পরিস্থিতি। বাংলাদেশের গত 1 বছরের সকল পরিসংখ্যান আপনাদেরকে দেখাবো, আপনারা প্রয়োজনে ক্রস চেক করবেন, এরপর বুঝবেন আপনারা চোখে কিভাবে টিনের চশমা পরে বসে আছেন। টিনের চশমা লাগাবো নাকি? চলেন টিনের চশমা লাগাইয়া আপনাদের সামনে বিষয়গুলা তুলে ধরি। কেন আজ ঢাকা এই জায়গায় দাঁড়িয়ে, এর পেছনের কারণগুলা কি? প্রথমে আসেন খুনের পরিসংখ্যান। ঢাকা মহানগর পুলিশ অর্থাৎ ডিএমপির তথ্য অনুযায়ী গত 21 মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন 1টি করে খুনের মামলা হয়েছে। মাথায় রাখবেন, 1টি করে মামলা হয়েছে, তার মানে এই না গড়ে 1টি করে খুন হয়েছে। চলতি বছরের প্রথম 5.5 মাসে শুধু রাজধানী ঢাকাতে 98টি খুনের ঘটনা ঘটেছে। সারা দেশে জানুয়ারি থেকে মে 5 মাসে খুনের মামলা আগের বছরের তুলনায় বেড়েছে। আগের বছরে একই সময়ে ছিল 1577টি। বছরের প্রথম 4 মাসে সারা দেশে মোট খুন হয়েছে 1142টি এবং প্রত্যেকটা
নথিভুক্ত। পুলিশ বলতেছে বেশিরভাগ খুন হয়েছে এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারের জের ধরে। এই সংখ্যাগুলা শুধুমাত্র মামলার হিসাব, বাস্তব ঘটনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কারণ সব খুনের মামলা বাংলাদেশে হয় না। নিশ্চয়ই আপনারা জানেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের খুনের মামলা বাংলাদেশে হয় না। এবার আসেন ছিনতাই এবং ডাকাতি। রাজধানী ঢাকায় গড়ে প্রতি মাসে 36টি ডাকাতি এবং ছিনতাই মামলা হচ্ছে। সারা দেশে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চুরি, ছিনতাই, ডাকাতির মামলা হয়েছে 4912টি। আগের বছর যেটা ছিল 4955টি, অর্থাৎ ইউনুস এই জায়গায় এগিয়ে ছিল। সংখ্যার পার্থক্য সামান্য হলেও প্রকাশ্য দিবালোকে অস্ত্র প্রদর্শন করে ছিনতাই বেড়ে গিয়েছে 2026 সালে এসে। সাম্প্রতিক মাসগুলোতে প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে, পুলিশ রিপোর্ট সেটাই বলছে। মোহাম্মদপুর সহ একাধিক আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালোকে নারীদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হয়েছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এবার আসেন অপহরণের ঘটনা। জানুয়ারি থেকে মে মাস এই সময়ে বাংলাদেশে অপহরণের মামলা হয়েছে 437টি, অবৈধ অস্ত্র উদ্ধারের মামলা হয়েছে 858টি। অস্ত্রের সহজলভ্যতা কতটা বেড়েছে এই ঘটনা ইঙ্গিত দেয়। মাদক সংক্রান্ত মামলা হয়েছে 26,141টি। অপরাধের একটি বড় অনুঘটক হিসেবে চিহ্নিত এই মাদক মামলা। কি চমৎকার! এরপর আসেন চাঁদাবাজি এবং দখলবাজি। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই তাদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে 20 থেকে 50% পর্যন্ত চাঁদাবাজি বেড়েছে। ব্যবসায়ী সংগঠনগুলো চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছে। ডিএমপির তালিকা অনুযায়ী রাজধানীতে অন্তত 148 জন অস্ত্রধারী সন্ত্রাসী সরাসরি চাঁদাবাজির সাথে জড়িত এবং প্রত্যেকেই বিএনপি এবং জামায়াতের মদতপুষ্ট। ফুটপাত, বাজার, পরিবহন স্ট্যান্ড, ঝুট ব্যবসা, নির্মাণ প্রকল্প, প্রত্যেকটা জায়গা থেকে চাঁদা আদায় করা হচ্ছে, সীমাহীন চাঁদা। ব্যবসায়ীরা অতিষ্ঠ। সাম্প্রতিক 5 দিনের অভিযানে, অর্থাৎ শেষ 5 দিনের অভিযানে 546 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে 173 জন শুধু চাঁদাবাজির অভিযোগে এবং 173 জনের মধ্যে 112 জন সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আহা, টেক ব্যাক বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক আন্দোলন প্রয়োজন। শুধু পুলিশি অভিযানে নির্মূল করা সম্ভব নয়। কে করবে আন্দোলন? রাজনৈতিক সদিচ্ছা বিএনপির আছে, জামায়াতের আছে। সামাজিক আন্দোলন কে করবে? জামাত, বিএনপি করতে দেবে? হাস্যকর, হাস্যকর। এরপর আসেন নারী এবং শিশু নির্যাতন। জানুয়ারি থেকে মে মাস এই সময়ে নারী এবং শিশু নির্যাতনের মামলা হয়েছে 7,910টি, যেটা আগের বছর ছিল, অর্থাৎ ইউনুসের আমলে ছিল 9,100টি। এখানে তারেক রহমান পিছিয়ে আছে। মানবাধিকার কর্মীরা পরিস্থিতিকে উদ্বেগজনক এবং ভীতিকর বলে বর্ণনা করেছেন। লাভ কি? কোনো লাভ আছে? চলবে। টেক ব্যাক বাংলাদেশ, ব্যাক টু দা ফিউচার। এরপর মব সহিংসতা, নতুন এক আতঙ্কের নাম, যেটার জন্ম দিয়ে গেছে সুদখুর ইউনুস। সারা দেশে বছর জুড়ে প্রায় 4,000 খুনের মামলা নথিভুক্ত হয়েছে, যেটার উল্লেখযোগ্য অংশ মব সহিংসতা এবং এই সংশ্লিষ্ট। চমৎকার না? গুজব ছড়িয়ে, গণপিটুনি দিয়ে, পুড়িয়ে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। দিব্যচন্দ্র দাসের ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে। চট্টগ্রামের পতেঙ্গায় ভুয়া পুলিশ অপবাদ দিয়ে এসআই কে মারধর করা হয়েছিল। বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে 2 বিদেশি নাগরিকের উপর হামলা হয়েছিল। এই প্রবণতা আইনের শাসনের প্রতি জনগণের আস্থাহীনতার লক্ষণ বলে মনে করেন বিশ্লেষকরা। লাভ কি? সমাধান হবে না তো। কেন এই অবনতি? শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার শূন্যতা? সরকার পরিবর্তনের কারণ? স্থানীয় আধিপত্য বিস্তারের লড়াই? জি না, সব জনাব তারেক রহমানের কেলমা। ব্যাক টু দা ফিউচার, আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ। খুন করো, গুম করো, চাঁদাবাজি করো, টাকা দাও, সিন্ধুকে ভরো, হাওয়া ভবন 2.0। বাংলাদেশ। একের পর এক অর্থনৈতিক চাপ, বেকারত্ব, মূল্যস্ফীতি, এগুলা অপরাধ প্রবণতা বাড়ানোর প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে এই মুহূর্তে বাংলাদেশে। কিন্তু বিএনপির সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজিতের মধ্যে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি। নিশ্চয়ই আপনারা দেখেছেন পুলিশের আধুনিকায়ন করার নামে পুলিশকে যেভাবে মনোবল ভেঙে দেওয়া হয়েছে এবং ইউনুসের আমলে পুলিশকে যেভাবে নির্যাতন করা হয়েছে, যেটা এখনো চলমান আছে। এবং জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনের সময় 3,500 পুলিশকে হত্যা করা হয়েছে, যেগুলার কোনো মামলা হয় নাই, দায় মুক্তি দেওয়া হয়েছে। কি চমৎকার! এরপর আবার বিচার প্রক্রিয়ার ধীরগতি, দ্রুত তদন্ত এবং কার্যকর বিচারের অভাব, অপরাধীদের জন্য এইসব ডাল ভাত
উৎখাত হয়ে গেছে, বুঝেন নাই? এবং বাংলাদেশে অস্ত্রের সহজলভ্যতা, পেশাদার অপরাধী চক্র যারা আছে তাদের হাতে সব অত্যাধুনিক অস্ত্র এখন চলে যাচ্ছে। কিভাবে আসছে নিশ্চয়ই বুঝতে পারছেন। মিয়ানমারের ওই অঞ্চল ব্যবহার করে টেকনাফ হয়ে সালাউদ্দিনের এলাকা দিয়ে যেমন ইয়াবার চালান আসে, একইভাবে অস্ত্রের চালানো আসে। রাজধানী ঢাকায় শতাধিক পেশাদার অপরাধী চক্র সক্রিয়। কয়টা গ্রেফতার হয়েছে? কেন হবে? কারণ ম্যাক্সিমাম বিএনপির নেতাকর্মী, ম্যাক্সিমাম জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে, চাঁদা খায়। চাঁদাবাজ রবিউল, চাঁদাবাজ সালাউদ্দিন, চাঁদাবাজ রবিউল ইসলাম নয়ন, এদের মতো চাঁদাবাজ থাকতে পেশাদার অপরাধী চক্র বন্ধ হবে? এটা মনে হয় আপনাদের? কখনোই না। পুলিশ কি বলে? তারা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। এই পরিস্থিতি উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিচ্ছে। এইটাই তাদের পরিস্থিতি। তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে মাঝে মধ্যে সাঁড়াশি অভিযান চালানোর নামে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার করা হয়। সরকারের পক্ষ থেকে চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই ধরনের লেকচার শিলং সালাউদ্দিন সকাল থেকে সন্ধ্যা মারে, কাজের কাজ কিছুই হয় না। এই ধরনের অভিযান কতটা কার্যকর এবং টেকসই বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে। যতই নাটক করো পিও, কোনো লাভ নাই। পরিসংখ্যান বলতেছে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অমূলক নয়। তবে এই সংকটের পেছনে একক কোনো কারণ নাই। কারণ তো একটাই, আমি মনে করি বিএনপির চাঁদাবাজি, বিএনপির দুর্নীতি, বিএনপির আই হ্যাভ এ প্ল্যান, টেক ব্যাক বাংলাদেশ, ব্যাক টু দ্য ফিউচার, রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক চাপ এবং সামাজিক অবক্ষয়, এগুলা আজকের পরিস্থিতির জন্য দায়ী? জি না। এই পরিস্থিতির জন্য দায়ী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান, ব্যাক টু দ্য ফিউচার, টেক ব্যাক বাংলাদেশ। বাটপার কোথাকার, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। প্রাণের শহর ঢাকা, জাদুর শহর ঢাকা, যে ঢাকায় রাত 12টা 1টার দিকে হাতির ঝিলে বসে আড্ডা মারতাম, গান গাইতাম, সেই ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সব থেকে অনিরাপদ শহর এবং অপরাধ প্রবণতার দিক থেকে ঢাকা শহর দক্ষিণ এশিয়াতে সর্বোচ্চ। মানে ভাবতে পারেন, পাকিস্তান আফগানিস্তানের মতো বর্বরতাকেও ছাড়িয়ে গেছে টেপা তারেকের সরকার। কি বলবো বলেন, এদের কি করা উচিত? ভাই কোনো হুমকি ধামকি দিতেছি না। আমার প্রাণের শহর ঢাকা শেষ, শেষ মানে শেষ। বাংলাদেশের মানুষ আমার মতো টিনের চশমা লাগায় বয়ে থাকেন, যখন নিজের গায়ের উপর আসবে তখন বুঝবেন কি জ্বালা। বুঝেন নাই? ধন্যবাদ। পারলে ভিডিওটা